লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান কিউনারকে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করা 5 র্যাঙ্ক ওয়ারিয়ারদের উপর নজর রাখতে বলে। আর যখন কিউনারের সার্ভে কমপ্লিট হয়ে যায় তখন সে শাইয়ানকে সবকিছুই এসে বলে, যার জন্য শাইয়ানও এটা জেনে যায় যে আসলে হোয়াইট টাইগার কে। এরপর সে সরাসরি মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই 2 র্যাঙ্কের ওয়ারিয়ারদের সাথে মিটিং করার জন্য চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান সেখানের গার্ডকে বলে, ঠিক আছে তাহলে আজ তুমি ছুটি নিয়ে এখান থেকে দরজা বন্ধ করে চলে যাও। এটা শুনে সেই গার্ড অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি। এটা বলেই সে সেখান থেকে দরজা বন্ধ করে চলে যায়। আর এটা দেখে ইয়েলো হেয়ার বলে, হ্যাভেনলি ওয়েল ফেস্ট এই ক্লাব থেকে মিস্টার শাইয়ান, আপনার কি মনে হয় না আপনার এখানে কোনো ইনভিটেশন ছাড়া আর এখানে আমাদের গার্ডের সোল ম্যানিপুলেট করে বিনা অনুমতিতে কোনো নোটিশ ছাড়াই আমাদের প্রাইভেট প্লেসে ঢুকে পড়াটা এটা এক অসভ্যতা? আপনার কি মনে হয় না? এইসব শুনে শাইয়ান বলে, কি আমার মনে হয় আপনি কিছু ভুলে গেছেন। যদি এটা কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে আমায় বলুন। যদি কোনো পার্সন হোয়াইট টাইগারের ভেসে আমার কাছে আসে আর আমাকে এই গেম ছাড়ার জন্য থ্রেটেন করে তাহলে কি এটা কোনো ভালো কাজ? আমার তো মনে হয় না। আর সবশেষে সেই টুর্নামেন্টের মধ্যে আমাকে প্রভোক করার জন্য একটা চিট কোড পাঠানো, এটা কি ঠিক? এইসব শুনে ইয়েলো হেয়ার বলে, মিস্টার শাইয়ান সত্যি আমি বুঝতে পারছি না যে আপনি এখানে কোন বিষয়ে কথা বলছেন। এটা শুনে শাইয়ান বলে, অনেক হয়েছে, আমার মনে হয় এখানে আর এভাবে অ্যাক্টিং করার কোনো দরকার নেই। তাহলে প্লিজ হোয়াইট টাইগার আমাকে বলুন যে আপনি কখন আমাকে সেই সিক্রেট পিলটা দেবেন। এটা শুনে ইয়েলো হেয়ার বলে, কি হোয়াইট টাইগার? না, আমি কোনো হোয়াইট টাইগার না। আমার মনে হয় আপনি এখানে বড় কোনো ভুল করছেন। এটা বলে সে সেখানে ভাবছিল, কি সে কি এখানে ব্ল্যাক হেয়ারের জায়গায় আমাকে হোয়াইট টাইগার ভেবে নিয়েছে? তখনই ব্ল্যাক হেয়ার সামনে চলে আসে আর বলে, মিস্টার শাইয়ান এখানে কোনো হোয়াইট টাইগার নেই আর আমাদেরকেও কেউ হোয়াইট টাইগার বলে ডাকে না। তাই প্লিজ যদি আপনি সত্যি সেই সিক্রেট পিল হাসিল করতে চান তাহলে আপনার এখানে না, আপনাকে এই টুর্নামেন্টের পরিচালকদের কাছে যেতে হবে। এইসব বলে সে সেখানে ভাবছিল সে এখনো এই জিনিসটা শিওর না যে আমাদের মধ্যে কে হোয়াইট টাইগার, কারণ সে আমার জায়গায় ইয়েলো হেয়ারকেই সাদা ভাগ ধরে নিয়েছে। তখনই শাইয়ান বলে, ও এই কথা, আমি জানি না যে তোমাদের মধ্যে কে সাদা বাঘ, কিন্তু আমি এতটুকু তো নিশ্চিত যে তোমাদের মধ্যেই কেউ একজন সাদা বাঘ। তার এরকম পেঁচালো গোছানো কথা শুনে তারাও সেখানে অনেকটা টেনশনে পড়ে যায়। আর এরই সাথে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে ইয়েলো হেয়ার বলে, যত যাই হোক আপনি এখানে ভুল প্লেসে চলে এসেছেন, কিন্তু যেহেতু এখানে আপনি চলেই এসেছেন সেহেতু এখন আপনি আমাদের অতিথি। তাই চলুন আমরা কিছুক্ষণ বসে এই বিষয়ে ডিসকাস করে আমাদের সব ভুল ত্রুটি মিটিয়ে নেই। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা, ঠিক আছে, যেহেতু তোমরা এতই জোরাজোরি করছো তাই আমি তো এখন আর তোমাদেরকে মানা করতে পারি না, তাই না? আর এরপর সিনেই আমরা দেখতে পাই তারা সেখানে চা তৈরি করেছে আর এরই সাথে সেখানে আমরা তাদের ফেস এক্সপ্রেশন দেখে এটা স্পষ্ট বুঝতে পারি যে তারা এখানে কোনো কিছুই নিজের ইচ্ছায় করছে না, যা করছে সবকিছুই শাইয়ানের কথার প্যাচে পড়ে করছে। তখনই সেখানে ইয়েলো হেয়ার এক সিরিয়াস এক্সপ্রেশনের সাথে ভাবতে শুরু করে, সত্যি সে এক এস লেভেল ওয়ারিয়ার, তাই তাকে এখান থেকে ফোর্সফুলি বের করে দেওয়াটাও আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে। আর একইভাবে ব্ল্যাক হেয়ারও সেখানে এক সিরিয়াস এক্সপ্রেশনের সাথে ভাবছিল, আমি জানি না যে সে এই জিনিসটা এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারে যে এখানে আমাদের দুজনের মধ্যে একজনই হোয়াইট টাইগার। তখনই ইয়েলো হেয়ার বলে, মিস্টার শাইয়ান নিশ্চয়ই আপনার এখানে অনেক বড় কোনো মিস্টেক হচ্ছে, কারণ আপনি যার খোঁজে এখানে এসেছেন সেই পার্সন আমাদের মধ্যে কেউ না। তাই আমি এখন আপনার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার নাম ইয়ান বাহুয়ান, আমি মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান আর সে আমাদের সোসাইটির একজন মেম্বার। তার নাম ঝাং হাং জুন। সে কিছু সময় আগে অনেক দরকারি এক কাজের জন্য একটু বাইরে গিয়েছিল। নিশ্চয়ই এরই জন্য আপনার তার উপর সন্দেহ হচ্ছে, তাই না, যে নিশ্চয়ই সেই হোয়াইট টাইগার হবে। কিন্তু এখানে আমি আপনাকে ক্লিয়ারলি এই কথাটা বলে দিতে চাই যে এখানে আমাদের মধ্যে হোয়াইট টাইগার নামের কোনো পার্সনই নেই।
প্লিজ বিশ্বাস করুন, আমি সত্য বলছি। এই সব শুনে সাইয়ান সেখানে হালকা এক ক্রিবি ইসমাইলের সাথে বলে, কি আমি আপনার কথা বিশ্বাস করে নেব? না, কখনোই না, কারণ আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। তার এসব কথা শুনে ঝাং হংজুং সেখানে তার মাথায় হাত দিয়ে বলে, ঠিক আছে, আপনি এখনের জন্য এটা ধরে নিন যে আমি হোয়াইট টাইগার। তাহলে বলুন, আপনি হোয়াইট টাইগারের কাছে কি জানতে এসেছেন? কিন্তু আমি তো এখানে আপনাকে আগেই সেই সিক্রেট পিল সম্পর্কে বলে দিয়েছি যে যদি আপনি সত্যি সেই সিক্রেট পিল হাসিল করার জন্য হোয়াইট টাইগারের কাছে এসে থাকেন, তাহলে সেই পার্সন আমরা না। আর যদি সত্যিই আপনি সেই সিক্রেট পিল হাসিল করতে চান, তাহলে আপনাকে এই কম্পিটিশনের অথরিটিসদের কাছে যেতে হবে। এই সব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, আমি বলছি যে আমি এখানে কি জানতে এসেছি, যে আপনারা কেন এই কম্পিটিশনের মধ্যে যেই দলগুলো পার্টিসিপেট করেছে তাদেরকে এই কম্পিটিশন থেকে নিজেদের নাম উইথড্র করার জন্য কেন বলছেন, আর কেন আপনারা এত স্ট্রং হওয়ার সত্ত্বেও উইক পার্সনদেরকে এরকমটা করার জন্য প্রেশারাইজ করছেন। আমি আপনাদের সম্পর্কে যতটুকু জানি তাতে আমি নিশ্চিত যে আপনারা চাইলেই এই কম্পিটিশন বাতিল করতে পারতেন। তাহলে কেন আপনারা এই কম্পিটিশন বাতিল না করে এই কম্পিটিশনের মধ্যে যারা পার্টিসিপেট করছে তাদেরকে থ্রেটেন করে তাদের নাম উইথড্র করে নিতে বলছেন? আর কেনই বা তাদেরকে ভাগিয়ে আপনারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন? ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য এইসব সাইডে রেখে ধরে নিচ্ছি যে আপনারা এই কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ অ্যাচিভ করতে চান, যার জন্য এরকম কিছু করছেন। কিন্তু এতেও তো আমি কোনো ধরনেরই কোনো সেন্স খুঁজে পাচ্ছি না, কারণ আপনারাই সেই টিম যেই টিমের মধ্যে দুটো এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে আর একজন এ র্যাঙ্কের ওয়ারিয়ার। আমার দেখার কোনো টিমেই এত পাওয়ারফুল মেম্বার নেই, তারা সবাই আপনাদের থেকে অনেক বেশি উইক। তাহলে কেন আপনারা সেই উইক পার্সনদের উপর অত্যাচার করছেন আর তাদেরকে ফোর্সফুলি গেম থেকে বের হতে বলছেন? আমি শুধু এখানে এটাই জানতে এসেছি। এইসব শুনে মিস্টার ঝাং হংজুন বলে, মিস্টার সাইয়ান, সত্যিই আমরা কিছুই বুঝতে পারছি না যে আপনি এখানে কি জানতে চাচ্ছেন অথবা কি জানার জন্য এসেছেন। কিন্তু আমি ক্লিয়ারলি আপনাকে এটা বলে দিতে চাই যে আমাদের মাইটি মার্শাল আর্ট সোসাইটির মধ্যে কোনো হোয়াইট টাইগার নেই, আর এরকম কোনো কিছুর সাথেই আমরা জড়িত নেই। আর পাশ থেকে চেয়ারম্যান বলে, সবকিছু করার জন্যই কোনো না কোনো রিজনের প্রয়োজন হয়। নিশ্চয়ই আপনি যেই হোয়াইট টাইগারকে খোঁজার জন্য এসেছেন সেই হোয়াইট টাইগারের কাছেও এই সব কিছু করার জন্য কোনো না কোনো কারণ আছে, নয়তো কোনো পার্সন কি শুধু শুধুই এরকম কিছু করে? তাই নিশ্চয়ই এই সব কিছু করার পেছনে তারও বড় কোনো মতলব আছে। এই সব শুনে সাইয়ান সেখানে রিল্যাক্স হয়ে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ, সেই কারণটাই তো আমি এখানে জানার জন্য এসেছি। আপনারা কেন আমায় সেই কারণটা বলছেন না, আর কেন এখানে আমার সাথে লুকোচুরি করছেন? কারণ নিশ্চয়ই আপনার মনে আছে যে যখন লাস্ট টাইম সেই কুঁড়ে ঘরে আমাদের মিটিং হয়েছিল, তখন আমি এই টুর্নামেন্ট থেকে নিজের নাম উইথড্র করার বদলে সেই দুটো স্কিলের ডিমান্ড করেছিলাম। কিন্তু আপনি বলেছিলেন যে এই টুর্নামেন্ট থেকে যদি আমি নিজের নাম উইথড্র করে নেই তাহলে আপনি আমাকে সেই সিক্রেট পিল দেবেন। সত্য বলতে কি, আপনাদেরকে দেখে মনে হয় না যে আপনারা এরকম কোনো পার্সন হবেন যারা মুখোশের পেছনে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পছন্দ করে। এই সব শুনে মিস্টার ঝাং হং জুনও সেখানে রিল্যাক্স হয়ে বলে, আমরা সত্য বলছি যে আমরা কেউ হোয়াইট টাইগার সম্পর্কে অথবা হোয়াইট টাইগারের লোকেশন সম্পর্কে কিছুই জানি না। এই সব শুনে সাইয়ান সেখানে এক সিরিয়াস ফেসের সাথে বলে, আমি জানি না যে হোয়াইট টাইগারের রূপে আপনারা এরকম কাজ কেন করছেন, আর কেন আপনারা এই টুর্নামেন্টের মধ্যে যেই টিমগুলো পার্টিসিপেট করছে তাদেরকে থ্রেটেন করে আর অনুৎসাহিত করে কেন আপনারা তাদেরকে এই গেম ছেড়ে চলে যেতে বলছেন, আর যারা চলে যাচ্ছে না তাদের অবস্থা কেন আপনারা এত খারাপ করছেন? আমি এখানে আপনাদের কাছ থেকে এই সব কিছুর কারণ অথবা কোনো ডিটেলস চাচ্ছি না। আমি শুধু চাই যে আপনারা হ্যাঁ অথবা নাতে আমার এই কোশ্চেনের অ্যান্সার দিন, যে আপনারা কি এই সব কিছুর মাধ্যমে এই কম্পিটিশনটা নষ্ট করতে চাচ্ছেন। যদি এই সব কিছুর পরও আমি এখান থেকে কিছু জানতে না পারি তাহলে বাধ্য হয়ে আমায় আপনাদের বিরুদ্ধে এই কম্পিটিশনের অথরিটিসদের কাছে নালিশ করতে হবে। এইসব শুনে মিস্টার ঝাং হংজুন সেখানে একটু সিরিয়াস হয়ে ভাবতে শুরু করে। সে একজন এস লেভেল ওয়ারিয়ার, আর এরই সাথে তার ডিফেন্স অ্যাবিলিটি অনেক পাওয়ারফুল। তাই আমার মনে হয় না যদি আমরা দুজন মিলেও তার উপর অ্যাটাক করি এরপরও এই ফাইট দ্রুত শেষ করতে পারবো।
এক হয়তো সে এখান থেকে পালিয়ে যাবে, নয়তো এখানে অনেক বড় এক ডিস্ট্রাকশন হবে। আর পাশ থেকে চেয়ারম্যান ভাবছিল সে কিছু সময় আগেই এক ফলেন ওয়ারিয়ারকে মেরেছে। এর মানে আমি এতটুকু তো গ্যারান্টির সাথে বলতে পারবো যে সে কোনো ফলেন ওয়ারিয়ার না। এইসব ভেবেই তিনি বলে, না, আমার মনে হয় না যে হোয়াইট টাইগার আর তার গ্রুপের মেম্বাররা এই কম্পিটিশন নষ্ট করতে পারবে, কারণ এই কম্পিটিশনের অর্গানাইজার শ্যাংশি গ্রুপ, তাদের সাথে আরো অনেকগুলো সংস্থা মিলে এই কম্পিটিশনটাকে অর্গানাইজড করছে। তাই যদি হোয়াইট টাইগার আর তার পুরো টিম মিলেও এই কম্পিটিশনটাকে নষ্ট করার চেষ্টা করে, তাও তারা কখনোই এতে সফল হবে না। আর সত্য তো এটা যে তারা এরকম কিছুই করতে চায় না। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা আমি বুঝতে পেরেছি। এটা বলেই সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি আমি তাদের কথায় বিশ্বাস করতে পারছি না যে তারা এখানে যেই কথাটা বলেছে সেটা কি সত্য নাকি মিথ্যা। কিন্তু তাদের এই ইনফরমেশন পাওয়ার পর আমি এতটুকু তো বলতে পারবো যে নিশ্চয়ই তারা এরকম কিছুই করার চেষ্টা করছে না। তাই আমার মনে হয় না যে এখানে আমার তাদের সাথে লড়াই করার কোনো দরকার আছে। তাই যতক্ষণ পর্যন্ত এই কম্পিটিশন চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ একে তো তারা এস র্যাঙ্কের ওয়ারিয়ার, আর দ্বিতীয়ত তাদের এই দেশের মধ্যে অনেক ভালো নাম আছে। এই সব ভেবেই সে তাদেরকে তার কথার জালে ফাঁসানোর জন্য অনেক বেশি কিউরিসিটির সাথে জিজ্ঞেস করে যে, হোয়াইট টাইগার, আমি শুনেছি যে আজ আপনি এক ফলেন ওয়ারিয়ারকে মেরেছেন। আর সেই ফলেন ওয়ারিয়ার আর কেউ না, সে হান্টার টিমের লিডার টাইরন। তাই প্লিজ আপনি কি আমায় এটা বলতে পারবেন যে সেই সময় তো সে কোনো ফলেন ওয়ারিয়ার ছিল না, তাহলে সে হঠাৎ করে কি করে ফলেন ওয়ারিয়ার হলো? এইসব শুনে মিস্টার ঝাং হং জুন বলে, ঠিক আছে, তাহলে বলুন আপনি তার সম্পর্কে কি জানতে চান। এভাবে তার এই বোকার মতো অ্যান্সার শুনে চেয়ারম্যান অনেক বেশি শকের সাথেই ঘাবড়ে যায়, কারণ সে এখানে কথায় কথায় নিজের আসল পরিচয় ফাঁস করে দিয়েছে। আর তার এই অ্যান্সার শুনে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, সত্যি আপনি এত বড় একটা কাজ করেছেন, এরপরও নিজের পরিচয় লুকোনোর চেষ্টা করছেন। ঠিক আছে, দেখা যাক যে এখন আপনি কি করে আপনার সেই হোয়াইট টাইগারের পরিচয় লুকোতে পারেন। এইসব শুনে তো সে সেখানে ভাবতে শুরু করে যে এইখানে সাইয়ান তার প্রশংসা করছে, যার জন্য সে সেখানে ভাব নিতে শুরু করে। আর অন্যদিকে চেয়ারম্যান তার এই বোকামোর জন্য সেখানে আর কিছুই লুকোতে না পেরে সিরিয়াস হয়ে সিগারেট বের করে ফেলে। তখনই তিনি এক সিরিয়াস ফেসের সাথে সিগারেট ধরাতে ধরাতে বলে, ঠিক আছে মিস্টার সাইয়ান, তাহলে আমি বলছি, এর আগে আপনি আমার এক প্রশ্নের উত্তর দিন যে আপনি কি কখনো ইভিল সিড সম্পর্কে শুনেছেন? এটা শুনে সাইয়ানও সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, ইভিল সিড, এর মানে কি এই অবজেক্ট সেই ফলেন ওয়ারিয়ারদের সাথে জড়িত, তাই না? আমিও কিছুদিন আগেই এক ফলেন ওয়ারিয়ারকে মেরেছিলাম। নিশ্চয়ই আপনারাও ফলেন ওয়ারিয়ারদের হান্ট করেন, যাতে করে এই দেশের সাধারণ নাগরিকরা কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের জীবন কাটাতে পারে। তাই আপনার কি মনে হয় না যেহেতু আমরা একই ধরনের কাজ করি, সেহেতু আমারও সেই ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে সেই সব কিছু জানা দরকার আছে, যার সাহায্যে ফিউচারে আমরা এই কাজ আরো সহজে করতে পারি? এইসব শুনে চেয়ারম্যান বলে, মাইটি মার্শাল আর্ট সোসাইটি, আমাদের এই সংস্থা ফলেন ওয়ারিয়ারদেরকে মারার জন্য আর এই বিশ্বের শান্তি নিয়ে আসার জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য সবসময় তৈরি থাকে। তাই আমরা অনেক সময় ধরেই ফলেন ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াই করছি আর তাদের উপর অনেক রিসার্চও করেছি। তাই আপনি এটা বলতে পারেন যে আমাদের কাছে তাদের সম্পর্কে অনেক ভালো ইনফরমেশন আছে। আর সেখানেই আমরা তাদের ল্যাব দেখতে পাই, যেখানে তারা ফলেন ওয়ারিয়ারদেরকে টেস্ট টিউবের ভেতর ঢুকিয়ে তাদের উপর রিসার্চ করছে। তখনই তিনি আরো বলে যে এটা দুঃখের বিষয় যে ফলেন ওয়ারিয়াররা জন্মগতই ফলেন ওয়ারিয়ার হয় না, তারা সবাই সেই ইভিল সিড দ্বারা আক্রান্ত থাকে, যার জন্য এক পর্যায়ে তারা নিজেদের উপর থেকে সব কন্ট্রোল হারিয়ে ফেলে আর এক হিংস্র মনস্টারে পরিণত হয়ে যায়। এর মানে এটা না যে সেই ফলেন ওয়ারিয়ার যতক্ষণ পর্যন্ত তার আসল রূপে আসবে না ততক্ষণ পর্যন্ত সেই সিড তার উপর কাজ করবে না। সেই সিড রোপণ করার পর থেকেই তার উপর সেই সিডের প্রভাব পড়তে শুরু করে, যার জন্য এক শান্তশিষ্ট মানুষও ধীরে ধীরে উগ্র হতে শুরু করে। আর এরকমটা ততক্ষণ পর্যন্ত হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার পুরো কনসিয়াসনেস হারিয়ে ফেলে না।
আমরা অনেক বছর ধরেই তাদের বিরুদ্ধে লড়াই করে আসছি আর তাদের উপর ভিন্ন ভিন্ন অনেক রকমের রিসার্চ করেছি। আর সেই রিসার্চের ফলাফলে আমরা এই জিনিসটা জানতে পেরেছি যে এই অভিশাপ থেকে বাঁচা সম্ভব। আর এরকমটা শুধু আমরা তখনই করতে পারবো যখন এক ফলেন ওয়ারিয়ার সে তার আসল রূপে আসবে না। এর মানে সে যতক্ষণ পর্যন্ত নিজের উপর থেকে ফুল কন্ট্রোল না হারিয়ে নর্মাল হিউম্যানের মতোই থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আবার তাদেরকে নর্মাল হিউম্যানে কনভার্ট করতে পারবো। আর এরকম করার জন্য শুধু আমাদেরকে তাদের ভেতর থেকে সেই ইভিল সিড বের করে নিতে হবে। আর যখনই কোনো পার্সনের বডি থেকে সেই ইভিল সিড বের হয়ে যায়, তখন সে আর ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হয় না, সে এক নর্মাল ওয়ারিয়ারে আবার রূপান্তরিত হয়ে যায়। আমরা আমাদের এত বছরের রিসার্চে এতটুকুই জানতে পেরেছি, কিন্তু এখনো আমার কাছে আপনাকে দেওয়ার মতো আরো একটা ইনফরমেশন আছে। তখনই তিনি একটু সিরিয়াস হয়ে বলে, আমরা জানতে পেরেছি যে এই কম্পিটিশনের মধ্যে যেই পার্সনরা হেরে যায় তাদেরকেই টার্গেট করা হচ্ছে, আর তাদের ভেতরে সেই ইভিল সিড ইমপ্ল্যান্ট করে তাদেরকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে। এইসব শুনে সাইয়ান জিজ্ঞেস করে যে পরাজিতদেরকেই কেন? তারা যদি যারা এই কম্পিটিশনে জিতেছে তাদেরকে টার্গেট করে, তাহলে কি এটা তাদের জন্য একটা ভালো অপশন হবে না? এটা শুনে চেয়ারম্যান বলে, না, যারা এই কম্পিটিশনের মধ্যে হেরে যায় তাদেরকেই টার্গেট করার কারণ হলো এটা যে সেই ইভিল সিড যখন কারোর ভেতর ইমপ্ল্যান্ট করা হয় তখন তার ভেতর অনেক দৃঢ় ফিলিংস থাকতে হবে, আর সেই ফিলিংস যে কোনো কিছুর আকাঙ্ক্ষার হতে পারে। আর নিশ্চয়ই আপনি এটা জানেন যে যখন কোনো পার্সন হেরে যায় তখন তাদের ভেতর অনেক বেশি আবেগ কাজ করে, আর সেই আবেগটাকেই তারা কাজে লাগিয়ে সেই ওয়ারিয়ারদের ভেতর ইভিল সিড ইমপ্ল্যান্ট করে দিয়ে যায়। আর যারা এই কাজটা করে তারা অনেক চালাক আর এরই সাথে স্কিলফুল, কারণ আমরা আজ পর্যন্ত এরকম কোনো পার্সনকেই জীবিত ধরতে পাইনি। যদি ভুলক্রমেও আমরা তাকে ধরে ফেলি, এরপরও তাদেরকে আমরা জীবিত ধরতে পারি না। ধরার সাথে সাথেই এক হয়তো তারা সুসাইড করে ফেলে, নয়তো তাদের ভেতর ইমপ্ল্যান্ট করা কমান্ডের জন্য তাদের বডি উড়ে যায়। তাই মিস্টার সাইয়ান, কোনো অঘটন ঘটার আগেই আমি আপনাকে আগেই বলে দিতে চাই, কারণ আপনি যেহেতু অনেক স্ট্রং এক ওয়ারিয়ার, সেহেতু যত যাই হোক আপনাকে নিজের উপর কন্ট্রোল রাখতে হবে, আর এটা মেক শিওর করতে হবে যেন আপনি কখনোই সেই ইভিল সিড দ্বারা আক্রান্ত না হয়ে যান। যদি এরকমটা হয় তাহলে সত্যি এটা আমাদের জন্য অনেক প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। এই সব শুনে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, না না, আপনি এসব কি বলছেন? আমাকে কেউ কখনোই সেই ইভিল সিড দ্বারা আক্রান্ত করতে পারবে না। আর আপনার কি মনে হয় আমি এই কম্পিটিশনের মধ্যে কোনো একটা ম্যাচ হেরে যাব? না, এরকমটা কখনোই হবে না, কারণ আমার মনে হয় না এই কম্পিটিশনের মধ্যে এরকম কোনো পার্সন আছে যে আমাকে হারাতে পারবে। এইসব বলে সে সেখানে ভাবছিল সেই সিটের দ্বারা আক্রান্ত, না, আমি তো সেই ইভিল সিটকে কন্ট্রোল করার কথা ভাবছি। যদি কোনো না কোনোভাবে আমি আমার সিস্টেমের সাহায্যে ফলেন ওয়ারিয়ারদের সেই অ্যাবিলিটি কন্ট্রোল করা শিখে ফেলি, তাহলে এটা আমার রিয়েল ওয়ার্ল্ডে আমার ফিজিক্যাল বডির জন্য অনেক বেশি কার্যকর হয়ে দাঁড়াবে। কারণ আমি দেখেছি যে যখনই কেউ ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হয়ে যায় তখন তাদের বডি আগের তুলনায় কত বেশি স্ট্রং হয়ে যায়। তখনই চেয়ারম্যান বলে, নিজের ওপর আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু এই বিশ্বাসটাই যখন অনেক বেশি বেড়ে যায় তখন একজন মানুষ নিজের অজান্তেই ভুল পথে চলে যায়। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে এই সব কিছুই একটু সাইডে রাখি, তাহলে চলুন এই বিষয়টাকেই আমরা আরো একটু সামনে নিয়ে যাই। যে আপনারা কি আমায় বলতে পারবেন যে কি করে আপনারা কোনো পার্সনের বডি থেকে সেই ইভিল সিড বের করেন? যদি আপনারা এই বিষয়ে আমাকে কিছু বলেন তাহলে হয়তো এটা আমার জন্য আরো একটু সহজ হয়ে যাবে। এইসব শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ অবশ্যই, যদিও একটা ফলেন ওয়ারিয়ারের ভেতর থেকে তার বীজ বের করা সম্ভব, এরপরও এখানে কিছু শর্ত আছে, আর এই শর্তগুলোর জন্যই এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর সেই শর্তগুলোর মধ্যে একটা, যেই পার্সনের ভেতর সেই বীজ আছে সেই পার্সনকে সেই বীজ অ্যাক্টিভেট করতে হবে। যদি সে অ্যাক্টিভেট করে তখনই আমরা জানতে পারি যে সেই পার্সনের ভেতর বীজ আছে। আর সেই সময় যদি আমরা তার ফুললি ট্রান্সফর্ম হওয়ার আগে তার ভেতর থেকে সেই সিড বের করতে পারি তাহলেই এটা কাজ করে, নয়তো এটা কোনো কাজেই আসে না।
কিন্তু যদি আমরা এটা আগে থেকেই জানতে পারতাম যে কোন ওয়ারিয়ারের ভেতর সেই ইভিল সিড আছে, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু আফসোসের বিষয়, আমরা ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা জানতে পারি না যতক্ষণ পর্যন্ত তারা সেই সিড অ্যাক্টিভেট করার জন্য তৈরি না হয়ে যায়। এই সব কিছুর জন্যই আমরা সেই অবজেক্ট তেমন ব্যবহার করতে পারিনি। খুব অল্প সংখ্যক বারই এটা আমরা ইউজ করতে পেরেছি। আর বাকি যেই কয়বারই আমরা এরকমটা করার চেষ্টা করেছি, প্রতিবারই আমরা ফেল হয়েছি। এই ক্ষেত্রে আমরা শুধু সংক্রামক ব্যক্তির বডি থেকে সেই বীজ আমাদের তৈরি এক সিরিঞ্জের সাহায্যে টেনে তার বডির ভেতর থেকে বের করে ফেলি। এর জন্য সেই পার্সনেরও তেমন কোনো ক্ষতি হয় না। এইসব শুনে সাইয়ান বলে, কি একটা স্ট্রিপার যার সাহায্যে বডির ভেতর থেকে টেনে সেই বীজ বের করে নিয়ে আসা যায়। সত্যিই কি আপনার কাছেও এমন এক ম্যাজিক্যাল ওয়েপেন আছে? এর মানে কি? তার এতটুকু বলতেই চেয়ারম্যান তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, মিস্টার সাইয়ান, আমি বুঝতে পারছি যে আপনি এখানে কি বলতে চাচ্ছেন, যে আমরা কোন সময় সেই স্ট্রিপারটি ব্যবহার করতে পারবো, তাই না? আমরা সেই স্ট্রিপারটি একজন পার্সনের উপর সেই 3 পর্যায়ের মধ্যে শুধু একটা পর্যায়েই ব্যবহার করতে পারবো। আর সেই পর্যায়টা হলো যখন তাদের ভেতর অনেক বেশি আবেগ চলে আসবে আর তারা ধীরে ধীরে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলতে শুরু করবে। এই ক্ষেত্রেই শুধু আমরা তাদের বডি থেকে সেই ইভিল সিড বের করে নিয়ে আসতে পারি। অন্যথায় আমরা তো এটা বুঝতেই পারি না যে সেই পার্সনের ভেতর কি সত্যি কোনো সিড আছে কি নেই। আর ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হওয়ার পর তো আর এটা কোনো কাজেই আসে না। এর মানে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি এখানে কি বলতে চাচ্ছি। এরপর চেয়ারম্যান সাইয়ানকে বুঝিয়ে বলতে শুরু করে যে এই 3টা ধাপের মধ্যে 2টো ধাপ তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা হলো সুপ্ত অবস্থা আর একটা হলো প্রকট অবস্থা। কিন্তু এই 2 অবস্থার মাঝখানেও একটা অবস্থা থাকে, আর সেই অবস্থাতেই সেই বীজধারী পার্সন সেই ইভিল বীজের পাওয়ার ইউজ করে নিজের বডিকে আরো অনেক বেশি সক্রিয় আর স্ট্রং করে তুলতে পারে। সেই সময়ই যদি আমরা আমাদের সেই ওয়েপেন স্ট্রিপার ইউজ করে তার বডি থেকে সেই বীজ বের করার চেষ্টা করি, তাহলেই শুধু আমরা এই কাজে সফল হতে পারবো। অন্যথা এর কোনো বিকল্প নেই। নিশ্চয়ই আপনি ফুজিতা তাকাশির সাথে লড়াই করার সময় তার 3টা ফর্মই দেখেছেন। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি ফুজিতা তাকাশি? এর মানে সেই ফলেন ওয়ারিয়ার। সে প্রথমে একেবারে এক ছোট্ট ওল্ড ম্যান ছিল, এরপর সে যখনই তার আসল পাওয়ার সবার সামনে রিভিল করেছে, তখন সে তার বডিকে আবার তার প্রাইমে নিয়ে গেছে। এর মানে যেই সময় সে সব থেকে বেশি স্ট্রং ছিল, আর এই ফর্মে আসার পর সে আর বেশিক্ষণ সেই ফর্ম ধরে রাখতে পারেনি। একটু ইনসাল্টের পরই সে অনেক বেশি রেগে এক ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হয়ে গেছে। তখনই চেয়ারম্যান ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে আরো বলে যে সেই 3 ধাপের মধ্যে প্রথম ধাপে একজন পার্সন নিজেকে অনেক বছর পর্যন্ত কন্ট্রোলে রাখতে পারে, কিন্তু যখনই সে দ্বিতীয় ধাপে চলে আসবে তখন সে সেই ফর্ম 6 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে। আর এই টাইম লিমিট শেষ হওয়ার সাথে সাথেই সে এক ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হয়ে যাবে। আর যখনই এরকমটা হবে তখন সে এক সেন্সলেস মনস্টার হয়ে যাবে, যে কারোর পরোয়া করবে না, যাকেই সামনে পাবে তাকেই শেষ করে দেবে অথবা শেষ করার চেষ্টা করবে। আর এই ফর্মে একবার চলে আসার পর মানুষ আর মানুষ থাকে না, তারা এক রিয়েল মনস্টারে কনভার্ট হয়ে যায়। এইসব শুনে সাইয়ান জিজ্ঞেস করে, এর মানে কি আপনারা হান্টার টিমের লিডার? এর মানে টাইরানের বডি থেকে সেই ইভিল সিড বের করে নিয়েছেন। এটা শুনে মিস্টার ঝাং হংজুন একটু স্যাড হয়ে বলে, এই কম্পিটিশনের মধ্যে যতগুলো টিম পার্টিসিপেট করেছে আমাদের কাছে তাদের সবার এক ডেটাবেস আছে, আর সেই ডেটা অনুযায়ী টাইরন সেই পার্সনদের মধ্যেই একজন ছিল যার হেরে যাওয়ার পর তার উপর ইভিল সিডের প্রভাব সব থেকে বেশি হতো। আর ঠিক এরকমটাই হয়েছে। এই সব কিছুই শুধু আমাদের অবহেলার জন্যই হয়েছে, কারণ যখন আমি তাকে ক্যাপচার করার জন্য গিয়েছিলাম তখন সে এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেনি, আর সে সেই ইভিল সিডকে এক চান্সেই 3rd লেভেলে আপগ্রেড করে দিয়েছে, যার জন্য আমরা আর তার ভেতর থেকে সেই সিড বের করতে পারিনি।
আর সেখানেই চেয়ারম্যান বিড়ি টানতে টানতে বলে, সত্যি এই ক্ষেত্রে আমরা এইবার অনেক বেশি অবহেলা করেছিলাম, যার জন্য আজ এরকম কিছু হয়েছে। তাই নেক্সট টাইম আমরা আর কারোর উপর এতটা ঢিল ছাড়বো না। যদি আমাদের মনে হয় যে সে সেই সিট দ্বারা আক্রান্ত হতে পারে, তাহলে তার আক্রান্ত হওয়ার আগেই কোনো না কোনো অ্যাকশন নেব। আর এরই সাথে আমাদের হাতে যত অ্যাথরিটিস আছে সেই সব অ্যাথরিটিস ইউজ করে তাদেরকে থামানোর চেষ্টা করব। কারণ যদি কোনো ইভিল বিষধারী পার্সন কারোর অজান্তেই কোনো এক ভিড়ের মধ্যে চলে যায়, আর সেই মোমেন্টেই যদি তার আবেগ ফেটে ওঠে, তাহলে কি আপনি বুঝতে পারছেন যে সে সেই মোমেন্টে সেই প্লেসে কি করতে পারে? এটা ভাবতেই গা ছমছম করে উঠছে। তাই আমি চাই না এরকম কিছু হোক। এইসব শুনে সাইয়ান বলে, ও এর মানে যখন কোনো ওয়ারিয়ারের ভেতর অনেক বেশি আবেগ চলে আসে, তখনই শুধু সেই পার্সনের ভেতর সেই সিট সক্রিয় হওয়ার সুযোগ থাকে। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, যদি এরকমটাই হয় তাহলে তো এই কাজটা আমি সব থেকে ভালো করতে পারবো। কারণ আমার কাছে এরকম কিছু অ্যাবিলিটি আছে যার সাহায্যে আমি যে কোনো পার্সনের ফিলিংস শান্ত করতে পারি আর তাদেরকে উত্তেজিত করতে পারি। তখনই চেয়ারম্যান আর মিস্টার ঝাং হাং জুন সেখানে উঠে দাঁড়ায় আর বলে, মিস্টার সাইয়ান, আজ এখানে আমরা অনেক কথা বলে ফেলেছি, তাই নেক্সট টাইম আমরা একে অপরের কন্টাক্টে থাকবো, ঠিক আছে? তাই মিস্টার সাইয়ান, আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, তাই আপনার জন্য এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এইসব শুনে সাইয়ান সেখানে উঠে দাঁড়ায় আর বলে, প্লিজ মিস্টার চেয়ারম্যান, আপনি মাইন্ড করবেন না, কারণ এখানে আমি আপনার কাছ থেকে লাস্ট আরেকটা ফেভার চাচ্ছি। প্লিজ আপনি কি আমার এই কথাটা রাখতে পারবেন? এটা বলেই সে সেখানে এক ছেঁচড়া হাসি দিয়ে বলে, মিস্টার চেয়ারম্যান, আপনি কি আমায় একটা স্ট্রিপার দিতে পারবেন? এটা বলেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে, আমি এই দেশেরই এক ওয়ারিয়ার, আর আমার ফরেন ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে হারাতে হবে, আর এই দেশের সাধারণ মানুষদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমার কাছে যদি সেই ওয়েপেন থাকে, যেই ওয়েপেনের সাহায্যে আমি এক নিরীহ ফরেন ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করে তাকে পুনরায় নর্মাল করে দিতে পারি, তাহলে আমি শুধু সেই পার্সনদেরই জীবন বাঁচাচ্ছি না যাদেরকে সে ফলেন ওয়ারিয়ার হওয়ার পরে মেরে ফেলতো, আমি সেই পার্সনেরও জীবন বাঁচাচ্ছি যাকে সেই বাস্টার্ডরা ইমোশনালি ব্ল্যাকমেল করে সেই বীজ তাদের ভেতর স্থাপন করেছে। আপনার কি মনে হয় না যদি এরকম কিছু হয় তাহলে আমি এক তীরেই দুই ধরনের পার্সনদের জীবন বাঁচাতে পারবো? তার এইসব কথা শুনে তারাও বলদের মতো শুধু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তখনই সিন এর 15 মিনিট পর শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই তারা দুজনই ডিপ্রেস হয়ে বসে আছে। তখনই চেয়ারম্যান বলে, সত্যি সে এরকম এক পার্সন যার কাছে মানুষকে প্যাচে ফেলার অনেক ভালো এক স্কিল আছে। সে কিছু কথার সাহায্যেই আমাদের কাছ থেকে একটা স্ট্রিপার হাতিয়ে নিয়েছে। আর পাশ থেকে মিস্টার ঝাং হাং জুন বলে, মিস্টার চেয়ারম্যান, আপনার কি মনে হয় না সে এরকম একটা পার্সন যে একবার যদি কোনো ফলেন ওয়ারিয়ারের ভেতর থেকে বীজ বের করতে পারে, তাহলে সে সেই বীজ নিজের উপরই ইউজ করে ফেলবে? এইসব শুনে চেয়ারম্যান জানালার কাছে চলে যায় আর বলে, আমার মনে হয় না সে এরকম কিছু করতে পারবে, কারণ কোনো ফলেন ওয়ারিয়ারের ভেতর থেকে বীজ বের করাটা অনেক বেশি কঠিন। নিশ্চয়ই তোমার থেকে ভালো এই কথাটা আর কে জানবে, কারণ আমরা এত সময় ধরে কত ইনফর্মা ইউজ করে একটা ফলেন ওয়ারিয়ারকে ধরে তাদের ভেতর থেকে তাদের সিড বের করার চেষ্টা করেছি, যদিও আমরা কিছু অ্যাটেম্পটে সফল হয়েছি, কিন্তু এর পার্সেন্টেজ খুবই কম। তাহলে বলো সে একা এই কাজ কি করে করতে পারবে? আমার মনে হয় না সে এরকমটা করতে পারবে। আর মূলত আমি তাকে আমার স্ট্রিপারটা এই জন্য দিয়েছি যাতে করে সে নেক্সট আমাদের যেই প্ল্যানগুলো আছে সেই প্ল্যানের মধ্যে কোনো ধরনেরই কোনো বাধা সৃষ্টি করতে না পারে। নিশ্চয়ই সে এখন সেই স্ট্রিপার নিয়েই পড়ে থাকবে আর ঘোরাঘুরি করবে যে কখন সে সেই স্ট্রিপার ইউজ করতে পারবে। আর এই চিন্তা ভাবনা নিয়ে সে কখনোই আমাদের পেছনে আসতে পারবে না, আর আমাদের প্ল্যানগুলোর মধ্যে কোনো ধরনেরই কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর এমনিতেও কম্পিটিশনে যেই পার্সনরা হেরে যায় তাদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি, তাই আমার মনে হয় না সে তাদের সবার সাথে কন্টাক্টে থাকতে পারবে। আর যদি সে এরকমটা করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সেই ফলেন ওয়ারিয়ার যে সবার ভেতর সিড রোপণ করে সে তার কাজ ঠিক করে করতে পারবে না।
আর যদি সে তার কাজ ঠিক করে করতে না পারে তাহলে এটা আমাদের কাজ আরো সহজ করে তুলবে। আর নিশ্চয়ই তোমার তো এটা মনে আছে তাই না, যে আমরা এই সব কিছুর সাথেই এই কম্পিটিশনের মধ্যেও পার্টিসিপেট করেছি। আর একটা কথা সব সময় মাথায় রেখো, যে আমরা মাইটি মার্শাল আর্ট সোসাইটির টপ র্যাঙ্কের ওয়ারিয়ার। আর যেহেতু আমরা এই সংস্থার সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ার, সেহেতু আমাদেরকে এই কম্পিটিশনে জিততেই হবে। এই ক্ষেত্রে কোনো ধরনেরই কোনো ছাড় চলবে না। এখানে চেয়ারম্যানের এইসব কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এটা নতুন বছরের প্রথম দিনই আপলোড করা হবে, তাই নতুন বছরের অভিনন্দন রইল। আপনারা সবাই শুরু থেকে আজ পর্যন্ত আমার পাশেই ছিলেন, এরই জন্য আজ আমাদের এই ফ্যামিলির সংখ্যা 6500-এরও বেশি হয়ে গেছে। যদিও এই বছর আপনারা সব থেকে বেশি সাপোর্ট করেছেন, এরপরও শুরু থেকে আজ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ফিউচারেও আপনারা এভাবেই সাপোর্ট করবেন। আমি একটু বেশি আশা করছি, কিন্তু আমি জানি আপনারা করবেন, আপনারা আমাকে একা ছেড়ে দেবেন না। তাই আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন বছরে নতুন কিছু করবেন, আর চাইলে আপনারা যা যা করেছেন আমার সাথেও শেয়ার করতে পারেন, আমি মাইন্ড করব না।